আপনারা যখন বাড়িতে কালোজাম মিষ্টি বানাতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে ভেতরে রস ঢুকছে না, হয় চুপসে যাচ্ছে নালে ফেটে যাচ্ছে। তো বন্ধুরা, কেন হচ্ছে এগুলো জানেন? শুধুমাত্র মিষ্টির দোকানের কয়েকটা গোপন টিপস আছে, সেগুলো আপনাদেরকে জানতে হবে। আজকের ভিডিওটা আমি সেভাবেই বানিয়েছি, যেটা দেখলে আপনি দোকানের মতো কালোজাম খুব সহজে বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালোজাম মিষ্টিটা বানাতে আপনাদের বাড়িতে যে সমস্যাগুলো হয়, যে কালোজাম মিষ্টির ভেতরে রস ঢোকে না, ভেতরে একটা আঁটি হয়ে যায়, বা কালোজাম মিষ্টিগুলো ফেটে যায়, সেই মিষ্টির দোকানের কোয়ালিটিটা একদমই আসে না বাড়িতে যখন আপনারা তৈরি করেন। তো বন্ধুরা, আর কোনো চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি একদম আপনাদেরকে বিস্তারিতভাবে কারিগরি প্রসেস সহ কিভাবে এই কালোজাম মিষ্টিটা বানালে একদম দোকানের মতো হবে, সম্পূর্ণই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। সব থেকে বড় কথা, এই কালোজাম মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু আপনারা একটু মন দিয়ে দেখবেন, কারণ আমি যেভাবে ভাজবো আর ভাজার পর দেখবেন আমি একটা টেকনিক ইউজ করব। সেটা আমি কিভাবে করছি সেইটা যদি আপনি সঠিকভাবে দেখে নিতে পারেন, তাহলে দেখবেন কালোজাম মিষ্টি তৈরি করতে আপনাদের বাড়িতে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে আমি কালোজাম মিষ্টি তৈরির জন্য এখানে চিনির রসটা আমি তৈরি করছি। চিনির রসটা আমি কীভাবে তৈরি করছি সেটাই দেখবেন। সব মিষ্টির জন্য যে একই রকম রস হয় সেটা কিন্তু নয়, প্রত্যেকটা মিষ্টির জন্যই কিন্তু আলাদা আলাদা রস তৈরি করতে হয়। তো সব থেকে বড়ো কথা, কালোজাম মিষ্টি তৈরির জন্য রসটাও কিন্তু অনেকটা গুরুত্ব আছে। সেই রসটা আমি কীভাবে তৈরি করছি সেটাই দেখুন। আচ্ছা, আমি এখানে 250 গ্রামের মতো ছানার কালোজাম মিষ্টিটা বানাবো। তার জন্য দেখুন চিনির রসটা কতটা তৈরি করতে হবে। এখানে সাধারণত 1 কেজি ছানার জন্য এখানে 4 কেজি চিনি ব্যবহার করা হয়। যেহেতু আমার এখানে 250 গ্রাম ছানা, তাহলে আমার এখানে 1 কেজি চিনি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। 250 গ্রাম করে আমি 4 কাপের মতো চিনিটা দিয়ে দেবো, আর কতটা জল দিচ্ছি সেটাই দেখে নিন। 2 কাপ দিলাম, 3 কাপ, এই 4 কাপ দিয়ে দিলাম। তাহলে এখানে আমার 1 কেজি চিনি কিন্তু এখানে হয়ে গেছে। এই কাপে করে আমি এখানে 4 কাপ চিনি দিয়েছি। এই কাপে করেই আমি এখানে দিয়ে দেবো 6 কাপের মতো জল। সাধারণত কালোজাম মিষ্টি বানানোর জন্য রসটাকে একটু পাতলা করে তৈরি করতে হয়, সেই জন্যই কিন্তু জলের পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হচ্ছে। চিনি আর জলটাকে খুব ভালো করে আমি রস তৈরি করে নিচ্ছি। দেখুন চিনি আর জলটা খুব সুন্দরভাবে গলে এখানে রস তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে, গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো। আচ্ছা, চিনির রসটা তৈরি করে নেওয়ার পর আপনারা যদি হাতে করে নিয়ে দেখেন, দেখবেন খুব পাতলা রস। তো এখানে এই যে পাতলা রসটা আমি তৈরি করলাম, পাতলা রসটা কেন করলাম বা কিসের জন্য এটা পাতলা রস আগে থেকে করতে হয়, সম্পূর্ণই কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। তার আগে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে না একদম ঠান্ডা হয়ে যায়, সেজন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আর কতটা গরম বা ঠান্ডার মধ্যে কালোজাম ডোবালে একদম পারফেক্ট হবে সেটাও দেখাবো। তার আগে আমি এটাকে নামিয়ে দিলাম। আচ্ছা, চিনির রসটা তৈরি করে নেওয়ার পর এবার আমি ছানাটা তৈরি করব। আমি এখানে যাতে ভিডিওটা বড় না হয়ে যায়, সেজন্য আমি আগে থেকে কিন্তু ছানাটা তৈরি করে নিয়েছি। এখানে 1 লিটার 200 থেকে 300 ml যদি দুধের ছানা তৈরি করেন, লিকুইড দুধের, তাহলে কিন্তু এখানে 250 গ্রামের মতো ছানা হবে। 1 কাপের মতো ছানা আছে। তো এখানে আপনারা যদি ছানা তৈরির ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলে রসগোল্লা তৈরির ভিডিও, পান্তুয়া তৈরির রেসিপিগুলো দিয়েছি, তাতে কিন্তু আপনারা পারফেক্টভাবে ছানা তৈরির রেসিপিটা পেয়ে যাবেন। ওখান থেকে ছানাটা তৈরি করা দেখে নেবেন। ছানা তৈরি করাটা এমন কিছু ব্যাপার নয়, আপনারা ওখান থেকে দেখলেও কিন্তু একই রকমভাবে ছানাটা তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এবারে দেখুন এই ছানাটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আর সব থেকে বড় কথা, এই যে কালোজামের একটা ফ্লেভার হয়, মিষ্টির দোকানে দেখবেন কালোজামের একটা টেস্ট আছে। এই যে টেস্ট বা ফ্লেভারটা, এটা কিসের জন্য আসে, কি দিলে একদম কালোজামের মতো একদম টেস্টটা কিন্তু আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন, সেটা দেখুন আমি এখানে একটা কি দিচ্ছি। আচ্ছা, এটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বড় এলাচ আছে। এই বড় এলাচটা কিন্তু মিষ্টির দোকানে কালোজামেতে কিন্তু দেওয়া হয়। তার জন্য দেখুন এই বড় এলাচগুলো এইভাবে ঠুকে নেব। এবারে দেখুন এই যে বড় এলাচের বীজগুলোতে আমি অল্প করে একটু চিনি দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন বড় এলাচের বীজগুলো আমি মোটামুটি একটু ভেঙে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, এরকম ভেঙে নিলেই হবে। আর এখানে 250 গ্রাম ছানাটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে প্রথমে ছানাটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। বড় এলাচের যে গুঁড়োটা আমি করেছি বীজগুলো এখানে দিয়ে দিলাম। দেবার পর আরেকবার মেখে নিলাম। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনিকে গুঁড়ো করে। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, কিন্তু গোটা চিনিটা দিলে কি হয়, এটা একটু গলতে সময় নেয়, সেজন্য কিন্তু আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করছি। যদি আপনারা গোটা চিনি ব্যবহার করেন তাহলে 1 চামচ দেবেন, আর গুঁড়ো চিনি দিলে 2 চা চামচ দেবেন। কারণ এখানে চিনিটা একটু বেশি করেই দিতে হবে, নাহলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি আসবে না।
এবার এখানে দেখুন কালো জাম তৈরির জন্য এখানে ময়দা দিতে হবে। ময়দাটা সাধারণত আমি নিয়েছি 1 কাপের কিছুটা কম। এটা যদি ভর্তি করে নিই মেজারিং কাপটা, তাহলে এটা 125 গ্রামের মধ্যে হয়ে যাবে। তো একটু কম করে নেবেন, তাহলে এখানে 100 গ্রামের মতো ময়দাটা আপনারা পেয়ে যাবেন। এখানে সাধারণত 1 কেজি ছানার জন্য 400 গ্রাম হিসাবে কিন্তু ময়দাটা দেওয়া হয়। এবার দেখুন এটাকে মাখার জন্য আমি এখানে জল নিয়েছি 1 কাপ। এই জলটার 1 কাপ থেকে কতটা জল এখানে ব্যবহার করছি সেটাও দেখিয়ে দেবো, বা কতটা বেঁচে যাচ্ছে সেটাও দেখিয়ে দেবো। ভালো করে দেখুন। আচ্ছা, এখানে আর সেরকম কিছু দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরটা অল্প করে দিতে পারেন, বা গুঁড়ো দুধ দিতে পারেন। এখানে কোনো কিছু না দিলেও কোনো সমস্যা নেই, এইভাবেও কিন্তু করা যাবে। তো সেজন্য জল কিন্তু এখানে খুব বেশি দেব না। তো তার জন্য দেখুন এই যে আমি এখানে 1 কাপ জল থেকে 1 চামচ প্রথমে জল দিলাম, 1 চা চামচ, আরও 1 চা চামচ জল দিয়ে দিলাম। প্রথমেই বেশি জল দিয়ে দেবো না, মাখতে মাখতে আমি বুঝবো যে কতটা জল লাগতে পারে, সেই হিসাবে আমি কিন্তু জলটা দেব। কারণ এটাকে আমাদেরকে কিন্তু খুব বেশি শক্ত বা নরম করলে হবে না, মিডিয়াম টেক্সচারেই কিন্তু এটা মেখে নিতে হবে। তো এখানে দেখুন যে 2 চামচ জল লেগেছে, আরও এখানে 2 চামচ জল কিন্তু এখানে লাগবে, সেজন্য আরও 2 চা চামচ এখানে দিয়ে দিলাম। এবার সব ক্ষেত্রেই যে একই জল লাগবে সেটাও কিন্তু নয়। ছানাটা যদি খুব বেশি জাঁক থাকে সেখানে কিন্তু জলটা কম বেশি লাগবে, আর যদি খুব বেশি ছানাটা একটু নরম থাকে সেক্ষেত্রে কিন্তু জলটা কম লাগবে। এটা কিন্তু আপনারা মাখতে মাখতেই বুঝতে হবে আপনাদের। এবারে দেখুন খুব ভালো করে আমি এটাকে মেখে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কীরকম মেখেছি। খুব শক্তও নয়, আবার খুব নরমও নয়। এবারে দেখুন এখানে সাধারণত আমি যে জলটা নিয়েছিলাম 1 কাপ জল, এখানে আমি এই চা চামচে করে 4 চা চামচ এখানে জল ব্যবহার করেছি। বাকি জলটা আমি সরিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দেব খাবার সোডা বা বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু। এখানে দেখুন 1/4 টিস্পুনের মতো আমি এখানে খাবার সোডাটা নিয়েছি। এটা যদি চামচে করে মাপা হয় দেখুন কতটা হয়। বাড়িতে সকলের কিন্তু এরকম টিস্পুনগুলো নাও থাকতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে আছে। এটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখুন এই খাবার সোডাটাতে আমি এখানে 1/2 চা চামচের মতো একটু রান্নার সাদা তেল নিয়েছি, দিয়ে এই খাবার সোডাটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। খাবার সোডাটা গুলে নেওয়ার সময় এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম। দেখুন 2-4 ফোঁটার মতো জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই তেল আর জল আর খাবার সোডাটাকে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব বা গুলিয়ে নেব ভালো করে। দেখতে পাচ্ছেন তেল আর জল আর খাবার সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন একটা সাদা মতো একটা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন খাবার সোডাটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে এই ছানাটার সাথে আমি এটা মাখিয়ে নেব। এবারে দেখুন এটাকে কিন্তু হাতের তালুয়ে করে খুব ভালো করে একটু মালিশ করে নেবেন বা মেখে নেবেন। তাহলে কী হবে, সমস্ত উপকরণগুলো এর মধ্যে কিন্তু সমানভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আপনারা দেখছেন যে এই খামিটা কিন্তু পাটার মধ্যে লেগে যাচ্ছে। তো তার জন্য দেখুন এখানে এই পাটাটাকে প্রথমে আমি পরিষ্কার করে নেব। এবার 1 চা চামচের মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই পাটাটার মধ্যে আমি মাখিয়ে দিলাম। এটাকে আরও ভালো করে আমি মালিশ করে নেব। তাহলে কী হবে দেখুন হাতের মধ্যে কিন্তু বা পাটার মধ্যে আর কিন্তু লেগে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন তেলটা দিয়ে দেওয়ার কারণে। এবার খামিটা এখানে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আচ্ছা, খামিটা তৈরি করে নেওয়ার পর আমি যে জায়গাটার মধ্যে আমি এগুলো পাকিয়ে রাখবো, একটা থালার পেছন দিকটায় আমি অল্প করে একটু তেল মাখিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, এই থালার মধ্যে কিন্তু এগুলো জড়িয়ে যাবে না, আর আমাদের তেলের মধ্যে দিতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। আর এখানে দেখুন আরও 1 চা চামচের মতো সাদা তেল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবারে দেখুন হাতে আমি একটু তেল মেখে নিচ্ছি। নেবার পর এখানে আমি গুচিগুলো তৈরি করে নিচ্ছি।
এখানে সাধারণত আমি মিডিয়াম সাইজের গুচিগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করে নিতে পারবেন। এবারে দেখুন সব গুচিগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। এবারে হাতে একটু তেল মেখে নেব, নেবার পর আমি এইভাবে এইগুলোকে পাকিয়ে নেব। আচ্ছা, পাকিয়ে নেওয়ার পর আপনারা দেখবেন যে কোথাও কোনো ফাটা জানোর দাগ না থাকে, তার পেছন দিকটায় আমি এইভাবে রেখে দিচ্ছি। এবারে দেখুন এগুলো আমার সব পাকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কালো জাম তৈরির যে একটা পারফেক্ট যে একটা নিয়ম থাকে, সেই ভাজার নিয়মটা একদম কারিগরি প্রসেস সহ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখুন তেলের যে টেম্পারেচারটা কীরকম থাকবে। তো এখানে দেখুন যে সাদা তেলটা আমি বসিয়েছি, একটা ছেড়ে দিয়ে আমি জাস্ট দেখব। একটা কি দুটো ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে তেল থেকে কিন্তু হালকা একটা পিলপিল করে উঠছে। তার মানে কি তেলটা এখানে মিডিয়াম গরম আছে, মানে খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়, মিডিয়াম গরম আছে। হালকা এরকম পিলপিল করে উঠলেই আমি কিন্তু এগুলোকে সব ছেড়ে দেব। এবার দেখুন এই একটা দুটো করে ছাড়তে যদি অসুবিধা হয়, তাহলে আপনারা এইভাবে কিন্তু ছেড়ে দিতে পারেন। এবারে দেখুন এই যে একটা দুটো যখন উপর দিকে ভাসতে শুরু করছে, তখন কিন্তু একটা ছান্তায় করে এইভাবে একটু জাস্ট প্রেস করে দেবেন। তাহলে কি হবে, এই যে দেখুন যে তলার মধ্যে যদি বেশিক্ষণ ওটা থাকে, তাহলে কিন্তু তলার দিকের অংশটা অনেকটা কালো বা লালচে রং এসে যায়। এই যে দেখতে পাচ্ছেন তলার মধ্যে যে একটা লালচে বা পোড়া দাগ আসছে, এটা কিন্তু খুব বেশি আসবে না। এটাকে যদি এইভাবে ভাসিয়ে তুলে নেন, তাহলে কিন্তু এটা চারিদিকটা সমানভাবেই কিন্তু ভাজা হবে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে। এখানে কিন্তু আপনাদেরকে চেক করে দেখতে হবে, যেহেতু এটা খাবার সোডা দেওয়া আছে, তো চেক করে দেখে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কম বেশি করতে হবে। এটা কিন্তু কারিগরি প্রসেস, সব ক্ষেত্রেই যে একই ভাজার নিয়ম সেটা নয়। এটা কিন্তু দেখে বুঝতে হবে যে এর মধ্যে কীরকম টেম্পারেচারটা দিলে তবে কিন্তু এটা সঠিকভাবে ভাজা হবে। সেটা বোঝার জন্য বা কারিগরি প্রসেসটা ধরার জন্য এখানে এই চেকটা আমি কিভাবে করছি সেটাই দেখুন। এবারে দেখুন এই যে ভেসে উঠেছে, এখান থেকে আমি একটা কি দুটো এইভাবে তুলে নিচ্ছি। নেবার পর হাত দিয়ে আমি জাস্ট এইভাবে দেখব। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভেসে ওঠার পর অনেকটাই নরম নরম লাগছে। এটা সাধারণত নরম লাগে কারণ অনেকটা তেল কিন্তু এর ভেতরে চলে যায়। এইবারে কিন্তু কি করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে অন্তত 30 সেকেন্ডের জন্য একটু হাই করে দেবেন। যতক্ষণ না এই কালো জামের গাটা টেনে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই হিটটা কিন্তু দিয়ে রাখতে হবে। এইবারে দেখুন এখান থেকে একটা কি দুটো আমি তুলে নিচ্ছি। নেবার পর গাটা হাত দিয়ে দেখছি, দেখুন গাটা কিন্তু হালকা একটু লালচে এসে গেছে আর গাটায় কিন্তু অনেকটা টেনে গেছে। তার মানে কি এখানে কিন্তু আর এখানে গ্যাসটা বাড়ালে হবে না, গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে অন্তত 10 থেকে 12 মিনিট ধরে এইভাবে কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হবে। আচ্ছা, এইবারে দেখুন এই যে চিনির রসটা আমি তৈরি করে রেখেছি, এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা খুলে দেখাই। এই রসটাকে খুব বেশি কিন্তু ঠান্ডা করে ফেলবেন না, মিডিয়াম গরম রাখবেন, আঙুল ডুবিয়ে রাখবেন, দেখবেন এরকম রাখা যাচ্ছে। তার মানে কি মিডিয়াম রসটা গরম রেখে এগুলোকে ফেলতে হবে। এবার দেখুন ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, এখানে কিন্তু একটা কাজ আছে। কি কাজ? এই যে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, এই অবস্থায় আমি কিন্তু এগুলোকে একবার ছেঁকে তুলে নিচ্ছি। ছেঁকে তুলে নেওয়ার পর এই তেলটাকে কিন্তু আমি হিট করতে দিচ্ছি 5 মিনিটের জন্য। তেলটা যেন একটু হাই হিট হয়ে যায়। তো এটা আমি কেন করছি সেটা আমি বলে দিই। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে এটা আমি ভাজতে ভাজতে এখনও কালো জাম ভাজা হলো না, অথচ আমি এটাকে ছেঁকে নিলাম, তেলটাকে আমি গরম করতে দিলাম, এর কারণটা কি? দেখুন সাধারণত মিষ্টির দোকানে আমরা যখন কালো জাম ভাজি, তখন কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে আমরা কিন্তু এটাকে তুলে নিই। এটা কেন তুলে নেওয়া হচ্ছে এটা আপনাদের মনে প্রশ্ন আসছে। কারণ দেখুন সাধারণত গোল্ডেন ব্রাউন কালার যখন এসে যায় এই মিষ্টিটার মধ্যে, তাহলে কিন্তু বুঝবেন যে এই মিষ্টিটা কিন্তু ভেতর পর্যন্ত পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এটাকে যদি অতিরিক্ত আমি ভাজতেই থাকি, তাহলে কী হবে, এর উপরের লেয়ারটাও কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে। আর ভেতর পর্যন্ত অতিরিক্ত ভাজার কারণে ভেতরের যে সাদা অংশটা
যে নরম অংশটা থাকে রসটা টানে, সেই অংশটার মধ্যে এতটাই ভাজা হয়ে যায় যে রসটা কিন্তু সেখানে ধরে থাকতে পারে না। তার জন্য কি হয়, এটাকে যদি একবার ভেজে নিয়ে তুলে নেওয়া হয় প্রথমবার, দ্বিতীয়বারে তেলটাকে গরম করে নিলে কী হবে, শুধুমাত্র এই গোল্ডেন ব্রাউন কালারটাই চেঞ্জ করে কালো রঙের যে কালার, কালো জাম, সেই কালারটা আনা হয় বা একটা সুন্দর একটা পোড়া পোড়া টাইপের খেতে লাগে। এটাই তার বিশেষ কারণ। সাধারণত মিষ্টির দোকানে কারিগরি প্রসেস, এই পদ্ধতিটাই কিন্তু একদম পারফেক্ট পদ্ধতি। তাহলে দেখুন আমি এখানে কিভাবে করছি। আমার এখানে একদম সম্পূর্ণভাবে হাই হিট হয়ে গেছে। এটা বুঝবেন কি করে, সাধারণত একটা হাতের ওপর থেকে হাতটা দিলেই দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে বা খুব একটা গরম ফিল হচ্ছে, তার মানে বুঝবেন তেলটা এখানে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এটাকে খুব সাবধানে দেবেন, কারণ এটা ছিটকে গায়ে পড়ে যেতে পারে। এবারে দেখুন তেলটা অতিরিক্ত গরম থাকার কারণে এই গাটায় কিন্তু খুব তাড়াতাড়ি কালো রঙের যে কালো জামের কালারটা খুব তাড়াতাড়ি কিন্তু এসে যাবে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এসে যাবে। আর এখানে ভাজার কোনো দরকার নেই, খুব বেশি আবার ভাজলে তেঁতো হয়ে যাবে, খুব বেশি কালো করলে আবার তেঁতো হয়ে যাবে। তাই এইরকম যখন কালারটা এসে যাবে, দেখতেই পাচ্ছেন আমি কি কালারটা করেছি, একটু কালচে কালচে একটু লালচে লালচে, মানে খুব বেশি কালো কিন্তু নয়, দেখতেই পাচ্ছেন। এইরকম অবস্থায় আমি কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি ডুবিয়ে দেবো। এটাকে আমি রসের মধ্যে এইভাবে ডুবিয়ে নিলাম। এবারে আপনাদেরকে একটা কথা বলি, যে রসটাকে আমি অতিরিক্ত পাতলা কেন করে নিয়েছি, এটা আপনাদের জানতে হবে। দেখুন কালো জাম মিষ্টি হচ্ছে একটু পোড়া টাইপের বা কালো রঙের। এটা করে কি হয়, এই যে কালো জামের যে গায়ে যে একটা লেয়ারটা থাকে, এটা কিন্তু সাধারণত গোলাপ জামুনের থেকেও কিন্তু অনেকটা শক্ত লেয়ার। সেক্ষেত্রে কি হয়, খুব যদি পাতলা রস না করা হয়, এই রসটা কিন্তু ওই লেয়ারের মধ্যে দিয়ে প্রবেশ করতে অনেক অসুবিধা হবে। সেক্ষেত্রে কি হয়, কালো জামের ভেতরে পর্যন্ত রসটা পৌঁছায় না, আর সেক্ষেত্রে কি হয়, কালো জামগুলো টোল পড়ে যায়, চ্যাপটা হয়ে যায়, এই ধরনের সমস্যাগুলো হয়। সেই কারণে কালো জামের রস সবসময় কিন্তু একটু পাতলা করেই করতে হবে, তাহলে এই রসটা একদম পারফেক্ট ধরবে। এইবারে রসের মধ্যে এটাকে ডুবিয়ে দিয়ে আমি 5 মিনিট শুধু ওয়েট করব যে রসটা এর মধ্যে ঢুকছে কিনা, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা 5 মিনিট হয়ে গেল, আমি এবারে একটা কালো জাম এখান থেকে তুলবো। তুলে এইভাবে আমি আঙুলে করে চাপ দেবো। দেখুন এটা দেখে কি মনে হচ্ছে, যে রসটা ঢুকেছে, রসটা বেরিয়ে বেরিয়ে আসছে, মানে ঢুকেছে। আমার মনে হচ্ছে যে রসটা ঢুকেছে, কিন্তু এই কালো জামটা কিন্তু অনেকটা শক্ত শক্ত ফিল হচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে, এই কালো জামগুলোকে একটু হালকা গরম করে নিতে হবে। এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু গরম করে নিয়ে, বা একটা ফুট শুধুমাত্র দিয়ে দেবো, তাহলে কিন্তু কালো জামের ভেতরে রসটা ঢুকে যাবে। আর কিন্তু এখানে ফোটাবো না, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেবার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা বুঝবেন কি করে রসটা ঢুকেছে কিনা। সেটা বোঝার জন্য দেখুন একটা কালো জাম এখান থেকে তুলছি, কত সুন্দর নরম হয়েছে, দেখুন রসটা বেরিয়ে বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি ফোটালে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। এবার এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এখানে কিছু করতে হবে না, একদম পারফেক্টভাবে কিন্তু কালো জাম এখানে পারফেক্ট রেডি হয়ে যাবে। এইবারে দেখুন কালো জামগুলো আমার এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে কতটা বড় বড় হয়েছে, নরম তুলতুলে হয়েছে। আঙুলে করে চাপ দিলেই একদম রসটা বেরিয়ে আসছে, তার মানে কি ভেতরে একদম পারফেক্টভাবে 100% রসটা কিন্তু ধরে নিয়েছে। এবারে একটা কালো জাম মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই। ভেতরের অংশটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ভেতরটা কতটা নরম হয়েছে আর জালিদারও হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আপনি হয়তো ভাববেন যে এই রেসিপিটা আমি হয়তো মিষ্টির কারিগর বলে খুব সুন্দরভাবে বানিয়েছি, কিন্তু না, আপনি যদি আমার এই রেসিপিটা দেখে একদম পারফেক্টভাবে ফলো করে যদি বাড়িতে বানান সেই রকমভাবে, তো আমি আপনাদেরকে বলবো যে আপনি কিন্তু কালোজাম মিষ্টিটা আমার থেকেও আরও ভালো বানাতে পারবেন, চেষ্টা থাকলেই কিন্তু হবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না, আর ভিডিওটা দেখার পর একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।